হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার ম্যাথ ক্লাস ছাত্রমিত্রাকে। আমি তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টারে অনুপাত গত ভিডিওতে হয়েছে, সমানুপাতে একটা পার্ট মানে তোমাদের যেটা 5.2 কোষে দেখি সেটা তারপরের ভিডিওতে আপলোড হয়েছে। এবার আমি তোমাদের 3 নম্বর চ্যাপ্টার 5.3 চ্যাপ্টারটা আজকের ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই ক্লাসটা। কিছু আননোন থিওরি তোমরা আজকে শিখবে। সেই আননোন থিওরির উপর বেস করে কিভাবে অঙ্ক করতে হয় সহজ পদ্ধতিতে, তার জন্যে তোমরা ভিডিওটা ফলো করো। দেখো, এখানে আমরা বলেছিলাম A:B C:D। মানে কি? মানে হচ্ছে এই অনুপাত আর এই অনুপাত সমানুপাতে আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা A/B = C/D লিখতে পারি। এখন আমি এখান থেকে D/B = C/A লিখতে পারি। দেখো, এটাকে আমরা কি করলাম, এটাকে এখানে নিয়ে এলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, ওকে। বা আমরা যদি লিখি A/C = B/D, তাহলেও একে বলা হবে একান্তর প্রক্রিয়া। অর্থাৎ এই দুটো ইন্টারচেঞ্জ করা হচ্ছে, তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হবে একান্তর প্রক্রিয়া, ওকে। 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে আমরা A:B C:D সমানুপাতে আছে ABCD, তাহলে আমরা লিখতে পারবো কি A/B = C/D। এখান থেকে আমরা যদি লিখি B/A = D/C, দেখো এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, লব হর ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলবো আমরা ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া, ওকে। তাহলে আমরা দুটো নতুন প্রক্রিয়া শিখলাম। 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে, দেখো A:B C:D, অর্থাৎ ABCD যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারবো কি A/B = C/D, ওকে। এখান থেকে আমরা লিখতে পারবো A+B/B = C+D/D। কি করলাম? লব হর যোগ করলাম, হরটাকে ঠিক রাখলাম। এখানেও তাই, এই লব হর যোগ করলাম, হরটাকে ঠিক রাখলাম। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হবে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, এটা হলো 3 নম্বর প্রক্রিয়া। 4 নম্বর প্রক্রিয়াতে কি বলছে? A:B C:D, অর্থাৎ ABCD সমানুপাতে থাকলে আমরা লিখতে পারবো A/B = C/D। এখান থেকে আমরা লিখব A/B = C/D, মানে কি করলাম? এবার লবটাকে ঠিক রাখলাম। লবটাকে ঠিক রেখে লব মাইনাস হর নিচে লিখলাম। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে সবাই, যেহেতু এটা যোগ তাই যোগ প্রক্রিয়া, তোমাদের দেখে মনে হবে এটা বিয়োগ প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এটার নাম দিয়েছেন ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া। তাহলে আমরা কি করলাম?
4টে ফর্মুলা অলরেডি আমরা নতুন শিখে গেলাম। এবার তোমাদের আমি বলবো নতুন আরেকটা প্রক্রিয়া যেটা অঙ্কের জন্যে প্রচণ্ড হারে ইম্পর্টেন্ট, প্রচুরবার কাজে লাগে। এই অনুপাত সমানুপাতের চ্যাপ্টার ছাড়াও তোমরা এর প্রয়োগ অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবে। ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করব, এবার যে প্রক্রিয়াটা করব, বা করণীতে তোমরা দেখতে পাবে। 5 নম্বর প্রক্রিয়া, তাহলে নতুন প্রক্রিয়াটা কি? A:B C:D, অর্থাৎ ABCD সমানুপাতে আছে, তাহলে আমরা লিখতে পারবো A/B = C/D। এখান থেকে আমি নতুন যে প্রক্রিয়া সেটা হলো এটা C+D C-D। তার মানে কি? মনে রাখা সহজ পদ্ধতি, লব যোগ হর উপরে, লব বিয়োগ হর নিচে, লব যোগ হর উপরে, লব বিয়োগ হর নিচে। এই যে প্রক্রিয়া, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশ এই দুটো সমন্বয়ে তৈরি হচ্ছে, তাই একে বলা হবে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, বোঝা গেল? এবার আমি তোমাদের 6 নম্বর একটা প্রক্রিয়া লিখছি। 6 নম্বর প্রক্রিয়া হচ্ছে যদি A:B C:D হয়, তাহলে আমরা লিখতে পারবো কি? A/B = C/D। ওকে, তাহলে এটা আর কাজে লাগছে না। এবার এই যে প্রক্রিয়াটা করলাম, এই প্রক্রিয়া থেকে আমি লিখতে পারবো এদের প্রত্যেকের অনুপাত, এটা অনুপাত এটা অনুপাত, তাহলে দুটোরই অনুপাত সমান A+C আর B+D। কি করলাম দেখো, লব লব যোগ বাই হর হর যোগ, অর্থাৎ এই প্রক্রিয়াকে বলা হবে সংযোজন প্রক্রিয়া। এখন এই সংযোজন প্রক্রিয়া কি এই দুটো অনুপাতের ক্ষেত্রে সীমাবদ্ধ? না, এই দুটো অনুপাতের ক্ষেত্রে সীমাবদ্ধ না। 2 বা তার বেশি অনুপাত যদি সমানুপাতে থাকে, অর্থাৎ 2 বা তার বেশি অনুপাত যদি একে অপরের সঙ্গে সমান হয়, তখন আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারবো। কেমন? আচ্ছা, তার আগে এটা বলি, অর্থাৎ প্রতিটির অনুপাত সমান A+C/B+D, অর্থাৎ এই অনুপাতের সঙ্গে এটা সমান, এই অনুপাতের সঙ্গে এটা সমান। এবার আমি যেটা বলছিলাম যে A:B = C:D E:F G:H, এইরকমভাবে যদি চলতে থাকে তখন কি হবে? তখন আমরা লিখব A/B C/D E/F G/H যদি এইভাবে চলতে থাকে, অর্থাৎ ডট ডট দেয়া থাকে, তাহলে আমরা লিখতে পারবো কি? একই A+C+E+G+... মানে কন্টিনিউ, এইভাবে চলতেই আছে। যতগুলো তুমি অনুপাত লিখতে পারবে, প্রতিটার অনুপাতে ওই লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফলকেই বলা হবে সংযোজন প্রক্রিয়া। এটা অর্থাৎ কি? প্রতিটির অনুপাত সমান এটা A+C+E+G+B+D+F+H+G
তাহলে আমরা নতুন 7খানা প্রক্রিয়া শিখলাম। যদিও 6 নম্বর এবং 7 নম্বর প্রায় সেম, আমরা দুটো অনুপাতের ক্ষেত্রে এইরকম লিখব, আর 2 বা তার বেশি যখন অনুপাত হবে তখন এমনটি লিখব। ওকে, তাহলে এই প্রশ্নমালায় মূল বিষয় ছিল এইগুলো। এই থিওরিগুলোর উপরে, এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর উপরে এবার অঙ্ক। এই প্রক্রিয়াটা করার আগে আমরা আর একটা কিছু নতুন শিখব। কি সেটা হলো, যদি আমি বলি এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে কি, এইটা কিন্তু আমরা আগের প্রশ্নওয়ালাতে ইউজ করেছি যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে আমি বলতে পারবো A/B B/C, অর্থাৎ এ বি এর অনুপাত বি ও সি এর অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ আমি লিখতে পারবো কি A/B = B/C, বা আমি লিখতে পারবো B² = AC। ওকে, এটা হলো তিনটে সংখ্যার ক্রমিক সমানুপাতিক। এখন যদি তিনটের বদলে 4টে হয় তাহলে আমরা কি লিখব? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। তখন আমরা কি লিখব? A/B B/C C/D। তার মানে এ বি এর অনুপাত, বি সি এর অনুপাত, সি ডি এর অনুপাত প্রত্যেকেই সমান, বা আমরা লিখব কি A/B = B/C = C/D। ওকে, তাহলে ক্রমিক সমানুপাতিক দুটো বা তিনটে বা 4টে হলে আমরা এইভাবেই ইউজ করব মানগুলো। এখন এই জায়গাটায়, এই প্রশ্নমালায় অঙ্কগুলো করতে গিয়ে আমরা সম্মুখীন হই বিভিন্ন সময়ে। ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা খাতা যখন চেক করি তখন দেখি যে ধরো 3:5 আছে A/B এর ভ্যালু, A/B মানেই 3:5। ওকে, এখন এখানে আমরা বেশিরভাগ সময় ছেলে মেয়েদের লিখতে দেখি এটা একেবারেই রং জিনিস। কারণ আমি বললাম এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, এদের দুজনের বয়সের অনুপাত 3:5, দুজনের বয়সের অনুপাত 3:5। তাহলে আমরা যদি লিখি যে এ ব্যক্তির বয়স 3 বছর, বি ব্যক্তির ওজন 5 বছর, লিখলাম তোমাদের হিসাব অনুযায়ী। কিন্তু আমি তোমাদের লিখছি, দেখো এটা কি, যদি ব্যক্তির ওজন 15 কেজি হয় আর বি ব্যক্তির ওজন 25 কেজি হয় তাহলেও দেখো অনুপাতটা 3:5 হচ্ছে। তাহলে আমরা এ ব্যক্তির ওজন কি 3 কেজি, এটা ঠিক লিখলাম। বি ব্যক্তির ওজন 5 কেজি, এটা কি আমরা ঠিক লিখলাম। বা এ ব্যক্তির ওজন, এই বয়স 3 বছর, বি ব্যক্তির ওজন 5 বছর, তাহলে কি ঠিক লিখলাম। আবার দেখো এটা ক্ষেত্রেও তাই। তার মানে এই এ এবং বি এর অনুপাতের লঘিষ্ঠ আকার হলো 3:5। এ এবং বি ব্যক্তি দুটোর বয়সের অনুপাতের লঘিষ্ঠ আকারটা হলো এটা। এটা মানেই এটা, এটা মানেই এটা, তাহলে কি আমরা এটা লিখতে পারবো না। ঠিক এখানেও তেমনই, আমরা অঙ্ক যখন কষব তখন অঙ্কে দেখবা যে এইরকম আছে A/B C/D। তার মানে আমরা A/B = C/D লিখতে পারবো। এই দুটো অনুপাতের একটা আনুপাতিক ধ্রুবক
আমরা ধরে নেব। ওকে, আনুপাতিক ধ্রুবকটা ধরে নিলে তখন আমরা লিখতে পারবো বিকে, এ মানে বিকে আর সি মানে ডিকে। ঠিক তেমনই আমরা যেটা বলছিলাম A/B 3:5 যদি হয় তাহলে আমাকে অবশ্যই ধরতে হবে A সমান 3K, B সমান 5K। এই কেটা হলো আনুপাতিক ধ্রুবক। ওকে, এখানে আমরা শুধু ধ্রুবক বলেও লিখতে পারি, অশূন্য ভেদ ধ্রুবকও, এই অশূন্য ধ্রুবকও লেখা হয়। অশূন্য কথাটা যোগ হচ্ছে কেন? অশূন্য কথাটা যোগ হচ্ছে কে এর মান যদি শূন্য হয়ে যায়, অশূন্য যদি আমি না লিখি তাহলে কে এর মান যদি শূন্য হয়ে যায়, শূন্য কে এর মান যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে কে এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এর ভ্যালু শূন্য হয়ে গেল, বির ভ্যালুও শূন্য হয়ে গেল। ওকে, তাই আমরা এই কে এর মানটা লিখব কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে অশূন্য। এখন তাহলে আমরা চ্যাপ্টারটা থিওরি পোর্শনটা শেষ করলাম। এবার আমরা এই থিওরির উপর বেস করে অঙ্ক শুরু করব। সেই অঙ্ক তোমরা দেখবে তোমরা নিজেরা প্রচুর অঙ্ক একাই করতে পারবে আমার অঙ্কের সিস্টেমটা যদি তোমরা ফলো করো। ওকে, তোমাদের সর্বপ্রথম অঙ্ক আছে একের দাগে, আমি ধরলাম 3-এরটা বলছি, একের দাগে 3 অঙ্কটা আছে। অঙ্কটা কি? প্রশ্নটা A/B = C/D যদি হয় তাহলে আমাকে দেখাতে বলছে √A² + C² √B² + D² PA + QC PB + QD। আমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমার প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে A/B = C/D, এটা আমাকে প্রশ্নে দিয়ে দেয়া আছে। এখন আমরা তাহলে এটা লিখতে পারবো, এটা সমান কে, আমরা কে নট ইকুয়াল টু 0 বা একটি ধ্রুবক লিখতে পারবো, বা অশূন্য ধ্রুবক লিখতে পারবো, বা অশূন্য ধ্রুবক কথাটা লিখতে হবে। এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এদের মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারবে, এটা অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে কিন্তু, আর নইলে কারণটা দেখালাম তোমাদেরকে, সেই কারণ অনুসারে তোমাকে নাম্বার শূন্যও দিতে পারি। এখন আমরা এখান থেকে A সমান বিকে কথাটা, সি সমান ডিকে ক্রস মাল্টিপ্লাই করলে এত সমান কে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে A = বিকে, আবার সি = ডিকে, তাহলে এর ভ্যালু আমরা পেলাম কত? বিকে, আর সির ভ্যালু পেলাম ডিকে। আমাকে এবার প্রমাণ করতে হবে বামপক্ষ সমান √A² + C² √B² + D² সমান ডান পক্ষে একটা অংশ আছে, অনুপাত আছে, সেই অনুপাত দুটো সমান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষে কি লিখতে পারি? এ মানে আমি পেয়ে গেছি বিকে তার স্কোয়ার, সি মানে আমি জানি ডিকে তার স্কোয়ার। এখানে বি আর সি এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা বসিয়ে দিলাম ওটাই। এবার কে স্কোয়ার কমন আসবে, বি কে হোল স্কোয়ার মানে B² K² D² K², তাহলে K² কমন আসলো, তাহলে B² + D² √B² + D²। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি B² + D² √K², তার মানে কে √B² + D²,
তাহলে এখান থেকে আমি পেলাম কি k:1। কেন? এই দুটো জিনিস একই, তাহলে আমরা ওই সংখ্যাটা দিয়ে উভয় পদকে ভাগ করলাম, পূর্বপদ উত্তরপদকে ভাগ করলাম, তাহলে k:1 পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ লিখব। ডান পক্ষ, ডান পক্ষ সমান কি? ডান পক্ষে তোমাদের দেয়া আছে PA প্লাস QC ইস টু PB প্লাস QD। এটা এখন এই PQ এখানে তোমাদের প্রশ্নে দেয়া নেই, প্রশ্নে এখানটাতে তোমাদের দেয়া থাকবে PQ ধ্রুবক, মানে PQ এর মান চল না, PQ চল না, PQ এর মান নির্দিষ্ট। এবার PA মানে আমি পেলাম B কে, তার ভ্যালু পুট করলাম। QC মানে D কে, তার ভ্যালু পুট করলাম। এটার মান আমরা জানি না কোনোটারই, তাই আমরা ওটা রেখে দিলাম। এখান থেকে দেখো কে কমন আসছে, কে কমন আসলে BP প্লাস DQ BP প্লাস QD। দেখো এখানেও এই দুটো সেম সংখ্যা, তাহলে আমরা অনুপাতটা কি লিখব? k:1। তাহলে আমরা বাম পক্ষ থেকে ভ্যালুটা আসলে কি পেলাম? k:1, মানে এই অনুপাতটার লঘিষ্ঠ আকার এটা, এই অনুপাতের লঘিষ্ঠ আকার এটা, এই দুটো দেখো সেম হয়ে গেছে, তাই আমরা এখানটাতে লিখব সমান বাম পক্ষ। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা দেখিয়ে ফেলেছি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালাম, প্রমাণিত। ওকে, এটা হলো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক এই পদ্ধতিতেই, ঠিক যেভাবে আমি অঙ্কটা কষলাম, ঠিক সেইভাবেই তোমরা বাকি অঙ্কগুলো ইজিলি করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ছাত্রমিত্র অ্যাপে এর সলিউশন আছে, তোমরা দেখে নেবে। এখন আমি নেক্সট প্রশ্ন দাগ নাম্বার 2 একটা অঙ্ক বলছি। দাগ নাম্বার 2 দেখো একে আছে দুটো অনুপাত A:B আর C:D। এখানে তিনখানা অনুপাত তোমাদের দেওয়া আছে প্রশ্নে, তিনটে অনুপাত কি? x:a, মানে আমি 2 দাগে খুব ইম্পর্টেন্ট যে অঙ্ক সেটা হলো তোমাদের 2 দাগ, 2 অঙ্কটা বলছি। প্রশ্নে প্রথমে দেয়া আছে x:a = y:b = z:c। এটা তোমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি? এখান থেকে লিখতে পারবো x/a y/b z/c = k। কেটা অবশ্যই তোমাদের এখানটাতে লিখতে হবে। কি লিখতে হবে আগের অঙ্কে বলেছি। তাহলে এখান থেকে আমরা পেলাম x = a কে, y = b কে, z = c কে। ওকে, ভ্যালুটা পেয়ে গেলাম x y z এর। এবার আমরা বাম পক্ষে যাই। বাম পক্ষ কি? বাম পক্ষে তোমাদের দেয়া আছে x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ a³ প্লাস b³ প্লাস c³ এটা তোমাদের বাম পক্ষে দেয়া আছে। এখন আমি আগের অঙ্কের মতন জাস্ট ভ্যালুটা পুট করব। x এর ভ্যালু a কে বসাবো,
তাহলে এ কে তার কিউব, বি মানে ওয়াই মানে বি কে তার কিউব, জেড মানে সি কে তার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, এখান থেকে দেখো এ কে তার হোল কিউব মানে কি এ কিউব কে কিউব, বি কিউব কে কিউব, সি কিউব কে কিউব। তাহলে কে কিউবটাকে আমি কমন নিচ্ছি, তাহলে থাকছে কে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে থাকছে কে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, তাহলে দেখো এটা সেম, তাই আমরা কাটাকুটি করে দিলাম। তাহলে আমরা আসলে পেলাম কি কে কিউব অ্যান্সার। ওকে, এখন ডান পক্ষ আমি আবার ক্যালকুলেশন করি। ডান পক্ষ এক্স ওয়াই জেড এ বি সি এটা দেয়া আছে, ডান পক্ষে আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে এটা। এখন আমি তাহলে সেই ভ্যালু পুট করব, এ কে বি কে সি কে এ বি সি। তাহলে এখানে পাচ্ছি কি কে কিউব, কে ইন্টু কে ইন্টু কে অর্থাৎ কে কিউব, আর এ বি সি, এ বি সি এই দুটো এবার কেটে যাচ্ছে। তাহলে আমরা পেলাম কি কে কিউব। দেখো বাম পক্ষেও আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম, ডান পক্ষেও এটা ক্যালকুলেশন করে পেয়েছি, সেম রেজাল্ট পেলাম। তাহলে আমরা লিখতে পারবো কি বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, প্রমাণিত। ওকে, তাহলে দুই দাগের যে অঙ্কগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করবা। এবার দেখো দুই দাগের অঙ্ক এবং তিন দাগের অঙ্ক সেম, দুই দাগ এবং তিন দাগের অঙ্ক সেম। এখানে দুই দাগের অঙ্কে ছিল এক্স ইস টু এ, ওয়াই ইস টু বি আর জেড ইস টু সি, এই তিনটে অনুপাত সমান ছিল। তিন দাগের অঙ্কে দেখো তোমাদের আছে কি এ ইস টু বি, সি ইস টু ডি, ই ইস টু এফ। এ আর বি এর অনুপাত, সি আর ডি এর অনুপাত, ই আর এফ এর অনুপাত সমান। তাহলে এখানে আমরা ঠিক একই রকমভাবে ধরতে পারবো কে ধরার পর আমরা লিখব কি এ সমান বি কে, সি সমান ডি কে, ই সমান এফ কে। তারপরে বাম পক্ষে বসিয়ে দেব, তোমরা ইজিলি করতে পারবে, ডান পক্ষে বসালেও ইজিলি করতে পারবে এবং সেই দুটো সমান হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টেও জানাতে পারো বা আমাদের ছাত্রমিত্র অ্যাপে যে সলিউশন দেয়া আছে সেখানেও দেখতে পারো।